চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Bhoot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। অন্ধকারের পরে আলো আর রাতের পরে দিন আসবে, এটাই নিয়ম, এটাই তো চিরন্তন। কিন্তু অন্ধকারের পরে যদি আরো ঘন কালো অন্ধকার নেমে আসে, তাহলে সেই অন্ধকারময় সময়টা ঠিক কেমন দেখতে হয়। চলুন এমন একটা রাতের সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি তানভীর তুষার, আমার বাসা গাইবান্ধা জেলায়। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজ যার ঘটনা শেয়ার করব তার নাম মমিন, কিন্তু জায়গার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। ওনার বয়স এখন 60।
পড়ছে। তারা নিজেদের মাঝে বলাবলি করছে, এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে। তারা মাছ ধরছে আর বটগাছের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে ওদিকে আরও বেশি মাছ উঠছে জালে। তারা ব্রিজটা তখন পার করেছে। সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা, সেটা বাতাসে উড়ছে। তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে। মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি। শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাঁশটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন, সেই বাঁশটাই ওখানে রাখা। শ্মশানের লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায়। তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যেয়ে আবার মাছ ধরতে শুরু করলেন তিনি। তারা হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। হঠাৎ একটা চাপা গর্জন শুনে পেছনে তাকায় মমিন চাচা। দেখেন একটা বিশাল দেহী শেয়াল দৌড়ে আসছে তাদের দিকে। পাশে থাকা তার এক বন্ধু শ্মশানের সেই বিশাল বাঁশ তুলে জোরে একটা কোপ দেয় শেয়ালটাকে। সাথে সাথেই যেন সেটা বাতাসে মিলিয়ে গেল। চোখের সামনে এমন জায়গায় এমন একটা দৃশ্য দেখে তিনজন প্রচণ্ড ভয় পেয়ে যান। তারা খেয়াল করে সেই গাছের নিচে আর পাশের ঝোপঝাড়ে অনেকগুলো রক্তবর্ণ চোখ ভেসে আছে। মনে হচ্ছে চোখগুলো আগুনের তৈরি, কোনো মনি নেই সেই চোখে। সব যেন রাগে আগুনের মতো জ্বলছে তখন। মমিন চাচা আর তার এক বন্ধু খেয়াল করলেন তারা লাইটগুলো সুইচ অন করে রেখেছে, কিন্তু লাইটে কোনো আলো জ্বলছে না। তারা লাইট খুলে ব্যাটারিগুলো আবার লাগায়, কিন্তু তবুও আলো নেই। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে। সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে। মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল। সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের তিনজনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে, এতই রাগান্বিত সেই সুর। তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে। জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে। তিনজন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাত শক্ত করে ধরে নিল। তাদের সামনে এখন একটাই পথ, নালার এক বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া। এক বন্ধু তাদের বলল, এভাবে থাকলে এখানে মারা পড়ব, যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে। তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে। ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই। মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই। তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পেছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনও তার দিকে দৌড়ে আসছে। জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি। হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে। অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না। দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন। তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই। শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে। তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন। সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন। ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে। দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায়। তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশেই সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে। তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়েছেন উল্টো দিকে, তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে? যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই। নালা পার হবার কথা, কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি। এসব চিন্তা করতেই দেখেন চিতারা থেকে কাঠগুলো আগুন জ্বালা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো। সেই অবয়বের পুরো শরীরে আগুন, সেই গরুটার মতো। তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন। এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন। বন্ধুদের ডাক দিতে
দিতে পারলেন, কিন্তু ফাঁকা মাঠেও তার ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে। তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই। ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই। তিনি যখন থামলেন, দেখেন পেছনে আর কেউ নেই। তিনি দেখেন তার পাশে আবার সেই বটগাছ, আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে। এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন। তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি। তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই, কি হচ্ছে তার সাথে। এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয়। গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে, এটা তিনি জানতেন না। তিনি যখন গাছটির দিকে এগোলেন, দেখলেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলে আছে। তাদের শরীরগুলো এমনভাবে পোড়ানো, অনেককে দেখে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে। মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সব কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে। আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে। আর তার শুধু মনে হচ্ছে, এই গাছটাকে আমি আর দেখতে চাই না। কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান। সেই জমিগুলো ধানের বীজ লাগানো। তার মাঝ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রত্যেক জমির মাঝে একটা করে কবর, আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ। তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্ত মাখা কাফন করা লাশ। লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। তার চারপাশে এখন শুধু কবর আর কবর, আর পাশে একটা করে প্রদীপ জ্বলছে। তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন। তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না। এক অন্ধকারাচ্ছন্নময় কোনো এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি। দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি। দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি। সামনে এগুতেই পায়ের গোড়ালি পলিকাদায় ডুবে গেছে তার। তিনি এবার সেই নদীর পাড়ে এসে পৌঁছেছেন। ভয়ঙ্করভাবে
গিয়ে মমিন চাচা দেখেন সব কিছু একদম স্বাভাবিক, যেন রাতে এখানে কিছুই ঘটেনি। সকালের ঠান্ডা মৃদু হাওয়া শরীরে এসে লাগছে। জায়গাটা মনে হচ্ছে কত সুন্দর। এর এমন একটা অন্ধকার রূপ কি আসলেই থাকতে পারে? ভাবতে থাকেন মমিন চাচা। তারা শ্মশানে সেই গাছের পাশে নালার হাঁটু পানিতে তাদের জালগুলো দেখতে পান। নালা এবং তার দুপাশে ঝোপঝাড় তারা খুঁজতে খুঁজতে নদীর দিকে যায়। হঠাৎ একজন প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন। মমিন চাচা সহ সবাই সেদিকে দৌড় দেন। এরপরে তারা যা দেখেন, এই দৃশ্য কোনো বন্ধুর বা তার বাবার পক্ষে বোধহয় না দেখাই ভালো। তারা দেখেন মমিন চাচার সেই বন্ধুর গলা থেকে পুরোটা মাথা নদীর পলি কাদার মধ্যে ঢুকিয়ে দেয়া, ঘাড় থেকে পুরো দেহটা তার কাদার ওপরে পড়ে আছে। দেহের চারপাশে কাদামাটি রক্তে লাল হয়ে আছে। মমিন চাচার এই বন্ধুই শ্মশানের সেই লাঠি দিয়ে শিয়ালটাকে কোপ মেরেছিল। কয়েকজন মিলে মাটির ওখানে থেকে তাকে তোলেন। তারপরে নদীতে নিয়ে কাদাগুলো ধুয়ে ফেলতে শুরু করেন। শরীর থেকে কাদা ধুয়ে ফেলতেই দেখা যায় শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। মনে হয় কোনো হিংস্র প্রাণী রাগে এত আঁচড় কেটেছে তার শরীরে। শরীরের কোথাও কোনো গভীর ক্ষতের দাগ নেই। মনে হচ্ছে কিছু একটা তার মাংস খুবলে নিয়েছে। এরপরে তার মুখটা ধুয়ে ফেলা হয়। মমিন চাচা সেদিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি গত রাতে চিতার পাশে তার বন্ধুকে লাশ হয়ে ঠিক যেমন দেখেছিলেন, আজ হুবহু সেরকমভাবে তাকে মনে হচ্ছে। তার চেহারাটাও সেরকম, চোখ জিহ্বা বের হয়ে আছে। তাদের তিনজনকেই বাড়িতে আনা হয়। মমিন চাচার এক বন্ধুকে কবর দেয়া হয়। আরেক বন্ধু উদাস হয়ে শুধু তাকিয়েই থাকে, কোনো কথা বলে না। সেদিনের পর থেকে সে আর কোনো কথা বলেনি। মমিন চাচা আর তার বন্ধুর চিকিৎসা করানো হয় এক হুজুরকে দিয়ে। মমিন চাচা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। তার জীবন আবার স্বাভাবিক হতে থাকে। কিন্তু এর প্রায় 10 দিন পরে তার সেই বোবা হয়ে যাওয়া বন্ধুটাও মারা যায়। মমিন চাচা আমাকে বলেন তিনি এখনও তার সেই বন্ধু দুজনকে স্বপ্নে দেখেন। মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখেন তারা সেই গাছের নিচে নালাতে মাছ ধরছে। সেই হাসি খুশি তিনজন বন্ধু হঠাৎ ঘুম ভাঙলে দেখেন আর কেউ নেই। তিনি একা শুয়ে আছেন বিছানায়। মমিন চাচা কান্না ভেজা চোখে বলেন, যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকতো। আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো। সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই তাড়িয়ে বেড়াতে হতো না। সেই অন্ধকারময় রহস্যে ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা। তাদের এই করুণ পরিণতি ঠিক কী কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই। কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনো দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে। কালের সাক্ষী সেই বটগাছ আমি দেখিনি, কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম। দেখলাম সেই বটগাছ, দেখলাম সেই নালা, দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো। ভয়ে আতঙ্কে কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল সেই রাতে। ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে। আপনি একজন মডারেটর, আপনি সেই দায়িত্ব যেমন পালন করছেন ঠিক একইভাবে আপনি ঘটনা সংগ্রহ করছেন এবং এই ঘটনাটি আপনি ঈদ উপলক্ষে দিয়েছেন। ঈদে আমরা অসংখ্য ঘটনা পেয়েছি, তার মধ্যে থেকে এই ঘটনাটি নির্বাচিত হয়েছে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে শুভেচ্ছা জানাই। আশা করছি এই ঘটনাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের ইমেল করে আপনার ঘটনা পাঠিয়ে দেবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।